আজ আমি আপনাদের ৩টি প্রশ্ন করতে চাই। আমেরিকা কেন ইরানের সাথে যুদ্ধে লিপ্ত? আমেরিকা ও ইরানের মধ্যে প্রতিটি শান্তি আলোচনা কেন ব্যর্থ হবে? এবং জেফ্রি এপস্টাইন নামের একজন মৃত শিশুকামীর সাথে এই সবকিছুর কী সম্পর্ক? এখন, আমি জানি এই ৩টি প্রশ্ন শুনতে সম্পূর্ণ সম্পর্কহীন মনে হতে পারে, কিন্তু এই ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন যে এগুলো সবই একই উত্তরের অংশ। এবং সেই উত্তরটি পৃথিবীকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেবে। আমার সাথে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট কথা। যারা সম্প্রতি অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং মেম্বারশিপ নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা সত্যিই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর আপনাদের মধ্যে যারা ৯৫% দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি, আরে এটা তো বিনামূল্যে, এখনই করুন। ঠিক আছে, চলুন ভিডিওতে প্রবেশ করা যাক। ইরান, এপস্টাইন বা যুদ্ধ নিয়ে কথা বলার আগে আমাকে আপনাদের বাস্তবতার প্রকৃতি সম্পর্কে কিছু দেখাতে হবে। কারণ আপনারা যদি প্রথমে এটি না বোঝেন, তাহলে আমার বলা অন্য কোনো কথাই বোধগম্য হবে না। তাহলে চলুন আপনাদের ২৪০০ বছর পেছনে প্রাচীন গ্রিসের প্লেটো নামের এক দার্শনিকের কাছে নিয়ে যাই। প্লেটোর একটি ধারণা ছিল, যার নাম গুহার রূপক। একবার কল্পনা করুন, আপনি একটি গুহার গভীরে আছেন, চারিদিকে অন্ধকার, আপনি মেঝেতে বসে আছেন এবং আপনার হাত পা শিকল দিয়ে বাঁধা। শুধু আপনার কবজি নয়, আপনার গলাও শিকল দিয়ে বাঁধা। আপনি ঘুরতে পারবেন না, আপনি উঠে দাঁড়াতে পারবেন না, আপনি কেবল সামনের একটি ফাঁকা দেয়ালের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে পারবেন। এখন, আপনার পেছনে আগুন জ্বলছে, আর সেই আগুনের চারপাশে কিছু মানুষ আছে, মুক্ত মানুষ, এবং তারা পুতুল ধরে আছে। আর সেই পুতুলগুলোর ছায়া আপনার সামনের দেয়ালে পড়ছে। আর যেহেতু আপনি আপনার সারা জীবনে আর কিছুই দেখেননি, তাই আপনি বিশ্বাস করেন যে সেই ছায়াগুলোই বাস্তবতা। আপনি তাদের নাম দেন, আপনি তাদের ঘিরে একটি ভাষা তৈরি করেন, আপনি তাদের নিয়ে গল্প বানান, আপনি তাদের ভালোবাসেন, আপনি তাদের রক্ষা করেন। এখন, প্লেটো আসলে যা বলতে চাইছেন তা হল, আমাদের এই পৃথিবী, বিশ্ব অর্থনীতি, সংবাদ, রাজনৈতিক ব্যবস্থা, যুদ্ধ, এর কোনোটিই আসল পৃথিবী নয়। এটা দেয়ালের উপর ছায়া। এটা একটি সতর্কভাবে নির্মিত বিভ্রম। আর যারা পুতুলগুলো ধরে আছে, তারা আপনাকে চলে যেতে বাধা দিচ্ছে না। তাদের বাধা দেওয়ার প্রয়োজনও নেই, কারণ আপনি নিজেই ওই ছায়াগুলোকে রক্ষা করবেন। আপনি তাদের জন্য লড়বেন, আপনি তাদের জন্য প্রাণ দেবেন, কারণ ওই ছায়াগুলোই আপনার একমাত্র চেনা জগৎ। এখন এই দৃশ্যটা আপনার মাথায় রাখুন, কারণ আমি আপনাকে যা দেখাতে চলেছি তা হল, এটা কোনো রূপক নয়। আমাদের পৃথিবী আক্ষরিক অর্থেই এভাবেই গঠিত। ঠিক আছে, তাহলে বাস্তব পৃথিবীটা এভাবেই কাজ করে। একেবারে শীর্ষে রয়েছে, যাকে আমি বলি সাম্রাজ্য। আমেরিকান সামরিক বাহিনী মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। কিন্তু ব্যাপারটা হল, সামরিক বাহিনী বিশ্ব শাসন করতে চায় না। তারা সৈনিক, তারা যুদ্ধ জিততে চায়, অর্থনীতি চালাতে নয়। তাই তারা যা করে তা হল, তারা পিছিয়ে যায় এবং একটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থা তৈরির সুযোগ করে দেয়। এখন এই বৈশ্বিক আর্থিক ব্যবস্থাটা কি? এর একেবারে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক। এর নিচে রয়েছে বিশ্বব্যাংক এবং IMF। আর তার নিচে রয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো, আমেরিকার ফেডারেল রিজার্ভ, চীনের পিপলস ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড। এই প্রতিষ্ঠানগুলো মিলে একটি খেলার নিয়ম তৈরি করে। আর এই খেলাটির নাম হল বিশ্ব অর্থনীতি। এখন, এখানেই বিষয়টি আকর্ষণীয় হয়ে ওঠে। এই খেলার মধ্যে একটি মূল্য স্তরবিন্যাস অন্তর্নির্মিত রয়েছে। সম্পদ, তেল, গ্যাস, খনিজ, সবগুলোর দাম সবচেয়ে কম, যদিও এগুলো পৃথিবীর সবচেয়ে সীমিত এবং মূল্যবান জিনিস। তার উপরে রয়েছে উৎপাদন খাত। তার উপরে রয়েছে জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং একেবারে শীর্ষে রয়েছে অর্থায়ন। বাস্তবে এর অর্থ হল এই: রাশিয়া এবং মধ্যপ্রাচ্য আপনাকে সস্তায় তেল বিক্রি করে, চীন সস্তা পণ্য উৎপাদন করে, ইউরোপ গবেষণা ও জ্ঞান দিয়ে অবদান রাখে এবং আমেরিকা শীর্ষে বসে অর্থায়ন নিয়ন্ত্রণ করে, মার্কিন ডলার নিয়ন্ত্রণ করে, যে মুদ্রাটি বাণিজ্যের জন্য সবাইকে ব্যবহার করতে হয়, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে হওয়া প্রতিটি লেনদেনের ওপর থেকে কর আদায় করে। এটাই সেই খেলা। আমেরিকা এটি তৈরি করেছে, আমেরিকা এটি চালায়, এবং বিশ্বের প্রায় প্রতিটি দেশ এতে অংশ নিচ্ছে। প্রায় প্রতিটি দেশ, কারণ কিছু দেশ আছে যাদের খেলার অনুমতি নেই। যেসব দেশকে আমেরিকা এই ব্যবস্থার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে: উত্তর কোরিয়া, ইরানের মতো দেশগুলো,
আর এখান থেকেই আমাদের আসল গল্প শুরু হয়। এখন এই ব্যবস্থার 3টি মৌলিক সমস্যা আছে, আর এই 3টি সমস্যাই সবকিছু ব্যাখ্যা করে। ইউক্রেনের যুদ্ধ, গাজার যুদ্ধ এবং ইরানের সাথে যুদ্ধ। প্রথম সমস্যা হল, এই পুরো ব্যবস্থাটি কার্যকর থাকার জন্য প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে আমেরিকান শক্তি নিরঙ্কুশ, অপরাজেয়, অজেয়। কারণ যে মুহূর্তে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এর কোনো বিকল্প আছে, যে মুহূর্তে আমেরিকান আধিপত্যের বিভ্রম ভেঙে যায়, পুরো ব্যবস্থাটা তাসের ঘরের মতো ধসে পড়ে। তাহলে আমেরিকা কি করে? তাকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই যুদ্ধ করতে হয়। স্কুলের গুন্ডা ছেলেটির কথা ভাবুন। লোকেরা গুন্ডা ছেলেটিকে তাদের দুপুরের খাবারের টাকা দেয়, কারণ সে ভদ্রভাবে চায় বলে নয়। তারা দেয় কারণ প্রতি কয়েক সপ্তাহ পর পর গুন্ডা ছেলেটি কোনো এক অচেনা বাচ্চার কাছে গিয়ে কোনো কারণ ছাড়াই তাকে মারধর করে। আর সবাই তা দেখে এবং সবাই মনে রাখে। মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইরানে আমেরিকা ঠিক এমনই। প্রতিটি ঘটনাই বাকি বিশ্বের জন্য একটি বার্তা। আমি এখনও এই গ্রহের সবচেয়ে বিপজ্জনক শক্তি। আমাকে চ্যালেঞ্জ করো না। দ্বিতীয় সমস্যা হল, এই ব্যবস্থাটি কাঠামোগতভাবে গভীরভাবে অন্যায্য। রাশিয়া, ইরান এবং অন্যান্য দেশগুলো তাদের সম্পদ সস্তায় বিক্রি করতে বাধ্য, আর আমেরিকা মূলত মুদ্রা নিয়ন্ত্রণ করা ছাড়া আর কিছুই না করে বিপুল সম্পদ আহরণ করছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করে নতুন করে আলোচনার চেষ্টা করেছিল। আমেরিকা রাশিয়াকে সফল হতে দিতে পারে না। ইউক্রেনের কারণে নয়, বরং রাশিয়া জিতলে আমেরিকার অপরাজেয়তার বিভ্রম ভেঙে পড়বে। আর একবার সেই বিভ্রম ভেঙে গেলে পুরো বৈশ্বিক আর্থিক ব্যবস্থাটাই ভেঙে পড়তে শুরু করবে। তৃতীয় সমস্যা হল, ইরান সামরিক লড়াইয়ে আমেরিকাকে হারানোর চেষ্টা করছে না। ইরান জানে যে তারা তা করতে পারবে না। ইরান যা করছে তা এই ব্যবস্থার জন্য অনেক বেশি সুপরিকল্পিত এবং অনেক বেশি বিপজ্জনক। ইরান সরাসরি বৈশ্বিক অর্থনীতিকেই আক্রমণ করছে, নৌপথ বন্ধ করে দিচ্ছে, তেল সরবরাহের ওপর চাপ সৃষ্টি করছে, বাণিজ্য পথ ব্যাহত করছে। কারণ ইরান এমন কিছু বোঝে যা বেশিরভাগ মানুষ বোঝে না। আমেরিকান সাম্রাজ্য সামরিক শক্তির ওপর নির্মিত নয়, এটি অর্থনৈতিক নিয়ন্ত্রণের ওপর নির্মিত। অর্থনীতি ধ্বংস করলে সাম্রাজ্যও ধ্বংস হয়ে যাবে। দেয়ালে ধাক্কা খেলে ছায়াগুলো অদৃশ্য হয়ে যাবে। এখন আমি আপনাদের সেই মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দিই যারা আসলে এই ব্যবস্থাটি পরিচালনা করে, কারণ এখানেই জেফ্রি এপস্টাইনের প্রসঙ্গ আসে। Life is about being on the right. চেনেন, যিনি 2019 সালে একটি ফেডারেল কারাগারে অত্যন্ত সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান। কিন্তু এমন একটি বিষয় আছে যা আপনারা সম্ভবত জানেন না। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বিচার বিভাগ জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে এফবিআই এর তদন্ত থেকে প্রায় 30 লক্ষ নথি প্রকাশ করেছে। 30 লক্ষ নথি, ইমেল, ফোন রেকর্ড, গোয়েন্দা ফাইল। আর এই নথিগুলো যা প্রকাশ করে তা এক অসাধারণ বিষয়। এপস্টাইন এমন কোনো ধনী ব্যক্তি ছিলেন না যিনি ক্ষমতা লাভের জন্য অর্থ ব্যবহার করতেন, বরং ব্যাপারটা ছিল ঠিক তার উল্টো। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা তার কাছে আসতেন। ইলন মাস্ক, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, এপস্টাইনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করতেন। বিল গেটস, যিনি একসময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, তিনি এপস্টাইনের কাছে টাকা দিতে নয়, বরং টাকা চাইতে যেতেন। পিটার থিল, সিলিকন ভ্যালির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, তার সাথে বৈঠকের চেষ্টা করতেন। কেন? কারণ এপস্টাইন ছিলেন পুরনো ধনী পরিবারের প্রতিনিধি। বংশানুক্রমিক সম্পদ এতটাই গভীরভাবে এবং ব্যবস্থার সাথে এমনভাবে গেঁথে আছে যে তার তুলনায় শেয়ার বাজারের শত শত কোটি টাকাকেও পকেট খরচের মতো মনে হয়। এখন দেখুন এপস্টাইন কিভাবে তার কর্মজীবন গড়ে তুলেছিলেন। তিনি শুরু করেছিলেন নিউ ইয়র্কের অন্যতম অভিজাত বেসরকারি স্কুল ডাল্টনে, যেখানে সবচেয়ে ধনী পরিবারগুলো তাদের সন্তানদের পাঠায়। তিনি শিক্ষা এবং অভিজাত নেটওয়ার্ক সম্পর্কে শিখেছিলেন। তারপর তিনি বেয়ার স্টার্নসে গিয়ে বৈশ্বিক অর্থব্যবস্থা সম্পর্কে শেখেন। এরপর তিনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র পাচারকারী ডগলাস লিওনভের সাথে কাজ করেন, যারা ইরান কেলেঙ্কারির সাথে গভীরভাবে জড়িত ছিল। সেখানে তিনি ভূ রাজনীতির অপরাধ জগতের খুঁটিনাটি শেখেন। এবং তারপর তিনি ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী আহুদ বারাকের সরাসরি অধীনে কাজ করেন এবং গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে শেখেন। আপনি কি ধারাটি দেখতে পাচ্ছেন? তিনি এলোমেলোভাবে এক চাকরি থেকে অন্য চাকরিতে যাচ্ছিলেন না। তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, পরামর্শ দেওয়া হচ্ছিল, এবং ক্ষমতার কাঠামোর প্রতিটি স্তম্ভ, শিক্ষা, অর্থব্যবস্থা, অপরাধ, গোয়েন্দা এর মধ্য দিয়ে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক যেমন একজন ছাত্র পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী হওয়ার আগে বিভিন্ন বিভাগে কাজ করে। এবং এফবিআই এর নথিগুলোও এটি নিশ্চিত করে। এফবিআইকে একটি গোপন গোয়েন্দা সূত্র জানিয়েছে যে এপস্টাইন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থারই একজন এজেন্ট হিসেবে নয়,
বরং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করতেন, যার কাছে তারা রিপোর্ট করত। এবং ফাইলগুলো থেকে দেখা যায় তার নেটওয়ার্কের সংযোগ রাশিয়া, সিলিকন ভ্যালি, ইসরায়েলি সরকার, উপসাগরীয় রাষ্ট্রসমূহ, ভ্যাটিকান, হার্ভার্ড এবং ওয়াল স্ট্রিট পর্যন্ত বিস্তৃত ছিল। এটি আসলে একটি নেটওয়ার্ক, একটি মহাজোট, এবং এপস্টাইন ছিলেন এর অন্যতম প্রধান পরিচালক, যা আমাকে জ্যারেড কুশনারের প্রসঙ্গে নিয়ে আসে। এখন এপস্টাইনের ফাইলগুলোতে কুশনারকে এই একই আন্তর্জাতিক নেটওয়ার্কের আরেকজন পরিচালক হিসেবে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এফবিআই সূত্রটি জানায় যে কুশনার রাশিয়ার বিপুল পরিমাণ বিনিয়োগ মূলধন স্থানান্তর করেছেন এবং তার গুরুত্বপূর্ণ আর্থিক সম্পর্কগুলো প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। সূত্রটি আরও জানায়, এটাই রাশিয়ার ষড়যন্ত্রের আসল ঘটনা, আপনারা যা দেখেছেন তা নয়, এটাই আসল ঘটনা। কিন্তু ইরান সম্পর্কিত আমাদের গল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই: মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর আগে জ্যারেড কুশনার এবং স্টিভ উইকফ উভয়ই রিয়েল এস্টেট ডেভেলপার, এবং এই নেটওয়ার্কের মাধ্যমে তাদের দুজনেরই গভীর আর্থিক সম্পর্ক ছিল। ওমানের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সাথে শান্তি আলোচনা চালাচ্ছিলেন। এবং তারপর খুব আকর্ষণীয় একটি ঘটনা ঘটে। সেই আলোচনার মাঝেই উইফ টেলিভিশনে এসে প্রকাশ্যে ইরানকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম দ্রুত তৈরি করার জন্য অভিযুক্ত করেন। ভেবে দেখুন এর মানে কি। আপনি শান্তি আলোচনায় কারো সাথে মুখোমুখি বসে আছেন এবং আপনার নিজের আলোচকই জাতীয় টেলিভিশনে এসে আপনাকে পারমাণবিক বোমা তৈরির জন্য অভিযুক্ত করছেন। এটা কোনো কূটনৈতিক ভুল নয়, এটা অন্তর্ঘাত। এই আলোচনাগুলো কখনোই শান্তি প্রতিষ্ঠার জন্য পরিকল্পিত ছিল না। এগুলো পরিকল্পিত ছিল ন্যায্যতা, লিখিত প্রমাণ এবং একটি কারণ তৈরি করার জন্য। কারণ বোমা পড়ার পর এবং ধুলোবালি শান্ত হয়ে গেলে শত শত কোটি ডলারের পুনর্গঠন চুক্তি অপেক্ষা করে আছে। শত শত কোটি ডলার মূল্যের ইরানের হিমায়িত সম্পদ সঠিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে মুক্ত হওয়ার অপেক্ষায় আছে। একটি বিধ্বস্ত দেশ পুনর্গঠন অপেক্ষায় আছে এমন লোকদের দ্বারা, যারা প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক মাস আগে থেকেই নিজেদের অবস্থান তৈরি করে রেখেছিল। 2011 সালে লিবিয়ায় আমরা একই ধরনের চিত্র দেখেছিলাম। এপস্টাইনের ফাইলগুলোতে তার নেটওয়ার্কের এমন সব ইমেল রয়েছে যেখানে গাদ্দাফির পতনের আগেই লিবিয়ার পুনর্গঠন থেকে কিভাবে লাভ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। এই লোকেরা যুদ্ধের প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা যুদ্ধকে কেন্দ্র করে পরিকল্পনা করছে। সুতরাং এখন আমরা অবশেষে এই ভিডিওর শিরোনামে থাকা প্রশ্নের উত্তর দিতে পারি: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি কেন হতে পারে না? কারণ শান্তিই লক্ষ্য নয়। আমেরিকা ইরানের সাথে শান্তি স্থাপন করতে পারে না, কারণ যে মুহূর্তে এটি তা করবে তা সমগ্র বিশ্বকে এই সংকেত দেবে যে সাম্রাজ্যের সাথে আলোচনা করা সম্ভব। আমেরিকান শক্তি নিরঙ্কুশ নয়, দেয়ালের ছায়াগুলো কেবলই ছায়া। আর যখন এই ধারণাটি ভেঙে যায়, তখন সমগ্র বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, মার্কিন ডলার, মূল্যস্তর, নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা সবকিছুই তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। বন্দীরা তাদের শিকলের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সেগুলো কেবলই ফিতা। ইরান আমেরিকার সাথে শান্তি স্থাপন করতে পারে না, কারণ ইরান ভূখণ্ড বা পারমাণবিক কর্মসূচির জন্য লড়াই করছে না। ইরান লড়াই করছে গুহার বাইরে অস্তিত্বের অধিকারের জন্য, অবাধে বাণিজ্য করার জন্য, নিজের সম্পদের মূল্য নির্ধারণ করার জন্য, এবং এমন একটি ব্যবস্থার দ্বারা লুণ্ঠিত না হওয়ার জন্য যে ব্যবস্থায় যোগ দেওয়ার অনুমতি তাকে কখনোই দেওয়া হয়নি। ইরানের জন্য আমেরিকান শর্তে শান্তি মানে শান্তি নয়, এটি স্থায়ী পরাধীনতার কাছে আত্মসমর্পণ। আর মাঝখানে থাকা মানুষগুলো, বিশ্বের কুশনার এবং এপস্টাইনের মতো ব্যক্তিরাও শান্তি চায় না, কারণ শান্তি তাদের জন্য কিছুই তৈরি করে না। যুদ্ধই সবকিছু তৈরি করে। এটাই সেই সত্য যা 30 লক্ষ সরকারি নথিপত্রের ভেতরে চাপা পড়ে আছে, যা প্রায় কেউই পড়ছে না। ইরানের সাথে যুদ্ধ পারমাণবিক অস্ত্র নিয়ে নয়, এটা সন্ত্রাসবাদ নিয়েও নয়, এটা গণতন্ত্র বনাম স্বৈরাচার নিয়েও নয়, এটা হল দেয়ালের ছায়া কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে। আর এই লড়াই কোনো শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয় না। এই ভিডিওটি যদি আপনাকে সংবাদে যা